আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, সবাইকে অভিবাদন। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আসতেছি, বর্তমান বাংলাদেশের রাজনীতি এবং সংস্কার এবং আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ, এই নামে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পর্যন্ত আমরা আমাদের এই টক শো পরিচালনা করব T2 টুডেজ চ্যানেলে। তো সম্মানিত দর্শকদের প্রতি একটা আহ্বান, আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমাদের সাথে অতিথি আছেন বাংলাদেশ জাতীয় সংস্কার জোটের অন্যতম সদস্য সচিব এক, এবং উনি বাংলাদেশ জাতীয় স্বতন্ত্র প্রার্থী ঐক্য ফোরামের আহ্বায়ক আব্দুর রহিম সাহেব। আমি শুরুতে আব্দুর রহিম সাহেব কাছে জানতে চাইবো যে আপনি কেন স্বতন্ত্র ঐক্য ফোরাম গঠন করলেন এবং আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য কি? ধন্যবাদ। আমাদের সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ আমরা উদযাপন করলাম, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমে আমার সংগঠনের যে নামটা সেটা হচ্ছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। সঠিক নামটা হচ্ছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। আর জোটের নাম তো আপনারা শুনেছেন, সেটা হলো জাতীয় সংস্কার জোট। এখন প্রথমে যদি বলতে হয়, আমি আমি কে? আমি মোহাম্মদ আব্দুর রহিম। আমি একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, আমার দুই মামা যুদ্ধে শহীদ হয়েছেন। ঢাকায় আমাদের জন্ম, ঢাকায় আমরা স্থায়ী বাসিন্দা, পূর্বপুরুষ আমরা ঢাকাইয়া। এখন প্রশ্ন হচ্ছে, স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের প্রয়োজনটা কেন দেখা যায়? আপনারা, আমি যখন এই শহীদ পরিবার থেকে বেড়ে ওঠা, আমার সবকিছু, আমরা স্বাধীনতার পর থেকে বিগত পিছনের জীবনটা, মানে এখন থেকে বলতে গেলে 53 বছর পিছন যদি আমরা যাই, যে সরকারগুলো বাংলাদেশকে পরিচালনা করেছেন, কম বেশি সবাই ফেসিবাদ ছিলেন, সবাই স্বৈরাচার ছিলেন, সবাই মুক্তিযুদ্ধের চেতনার সাথে পরিপূর্ণভাবে নিজেদেরকে তারা কাজে লাগাতে পারেন নাই। সেগুলো তাদের অক্ষমতা, সেগুলো তাদের দূরদর্শিতার অভাব। আর তারা এগুলো করতে পারেন নাই, সেই জন্য তাদেরকে ধন্যবাদ। তারা যদি সব করে ফেলতেন, তাহলে আমাদের করার কিছুই থাকতো না, 2400 আসতো। তাই আমি আমার ব্যক্তি জীবনে যখন দেখলাম বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় বড় কিছু কাজ করার স্বপ্ন আমাদের ছিল এবং আমরা কাজ করেছি, এই কাজটা করতে গিয়ে আমরা লক্ষ্য করলাম যে আসলে এই দেশে ভালো মানুষ বড় কিছু কাজ করতে গেলে এখানে অটোমেটিক সেন্সরশিপের মতো একটা ব্যবস্থা এই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের আমলারা তৈরি করে রেখেছেন, অদৃশ্য। আপনি যখন তাদের জালে পা দিবেন, এই যেমন ধরেন আপনি বিনিয়োগ করতে যাবেন কিংবা বড় কোনো একটা প্রজেক্ট করতে যাবেন দেশের জন্য, আপনি সেই প্রজেক্টটা করতে পারবেন না, আপনাকে করতে দেবে না যদি আপনি তাদের ডিজাইনের না হন। তাদের ডিজাইন মানে, আপনি এই যেমন ধরেন বড় বড় আজকে আমাদের যে যাদের নাম শোনা যাচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলের বড় বড় ব্যবসায়ীরা, তারা কারা? তাদের পরিচয় কি? তো তারা দেখা গেছে যে সরকার সমর্থিত একটা লুটেরা গোষ্ঠী। তারা যে কোনো প্রজেক্ট বাংলাদেশে করতে পারে। যেমন ধরেন তারা প্রজেক্ট করলে আমাদের সরকারের কোনো অসুবিধা হয় না, জনগণের ক্ষতি হয়, সরকারের অসুবিধা হয় না। সেটা কিরকম? মনে করেন পদ্মা সেতু বানাচ্ছে, পদ্মা সেতুটা বানাচ্ছেন, এটা সরকারিভাবে করা হয়েছে, বিদেশের সাথে সম্পৃক্ত হয়ে। এই ধরনের প্রজেক্টের মূল্য আপনি স্বাভাবিকভাবে সুন্দরভাবে যদি ন্যায্যভাবে করেন, তাহলে অর্ধেক খরচেই করা সম্ভব। আপনি যদি এখনো করতে চান একটা পদ্মা সেতু আরেকটা তার পাশে, আপনি বর্তমান যে প্রাইস বা কস্ট তারা দেখিয়েছে, টোটাল কস্ট থেকে অর্ধেক মূল্যে আপনি করতে পারবেন। আর যদি আমাকে দেন আমি করতে পারবো, আপনাকে দিলে আপনিও করতে পারবেন, যারা কনস্ট্রাকশন বুঝে, যারা এগুলা নিয়ে কাজ করে। জি, তাহলে বাকি অর্ধেক টাকা কোথায় গেল? জি। বাকি অর্ধেক টাকা কোথায় গেল? ঠিক অবশ্যই এইভাবে অপচয় হয়েছে বাংলাদেশে। বা কোনো একটা জায়গায় চলে গেছে। আমার কাছে যেটা আচ্ছা, তো এখন প্রশ্ন ধরেন, হচ্ছে, আপনি তো স্বতন্ত্র,
একদম আমি স্বতন্ত্র। সেখানে এখান আমি থেকে আমি সেখানে আপনি সেখানে রাজনীতিতে আমি কেন আসছি আসলেন সেটা জানতে হবে। না, না, সেটাই বলছি আপনাকে, সেটাই বলছি, প্রেক্ষাপটটা শুধু আমার জন্য না। সারা বাংলাদেশে আজকের যারা আহ, আপনারা দর্শক যারা শুনছেন, দেশবাসী যারা শুনছেন, আপনার মনে অনেক ভালো স্বপ্ন আছে ভালো কিছু করা, কিন্তু আপনি একটা লেভেল পর্যন্ত যখন আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটা একটু বড় লেভেলে গেলে, যেমন ডক্টর ইউনূস সাহেবের কথাই বলি না, উনি যখন একটা উচ্চ লেভেলে চলে গেলেন, তখন ওনার পিছনে আমাদের সরকারের আচরণটা কেমন, এটা বোঝা যায় যে সরকার তাকে আর নিতে পারছে না। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি একটা প্রকল্প করছিলাম আপনার যে বাংলাদেশে আপনার বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য। সরকারি টাকা লাগবে না, কিন্তু সারা বাংলাদেশের না, সারা পৃথিবীর বস্তিবাসীকে আপনি পুনর্বাসন করতে পারবেন এই কনসেপ্ট। তাহলে এই প্রজেক্টটা তো খুব সুন্দরভাবে হওয়ার কথা, সরকারের সহযোগিতা পাওয়ার কথা। আপনি দাঁড়িয়ে আছে বাংলাদেশের মাটিতে, এটার জন্য আমেরিকা লন্ডন যাওয়া লাগবে না। তা আপনারা দর্শকরা যারা দেখছেন, আপনারা দয়া করে যদি মিরপুর 14 নম্বরে যান, সেখানে 15,000 পরিবারের জন্য একটা পুনর্বাসন প্রকল্প। সেই পরিবারগুলো হচ্ছে সাধারণ খেটে খাওয়া বস্তিবাসী এবং নিম্নবিত্ত মানুষজন। তাদের জন্য সরকারি টাকা ছাড়া আমরা কিন্তু এই প্রকল্পটা করতেছিলাম। 1997 সাল থেকে আমরা এই প্রস্তাবটা দিয়েছিলাম, তার ধারাবাহিকতায় আজকের দিন পর্যন্ত এই প্রকল্প নিয়ে লড়াই সংগ্রাম, সরকারের সাথে মত পার্থক্য, এগুলো চলছে, আদালতে মামলা, এটা সেটা, মানে অর্থাৎ এই প্রকল্পটাকে করতে দিচ্ছে না। কে দিচ্ছে? সরকার। বাংলাদেশ সরকার দিচ্ছে না, আমলারা দিচ্ছে না। কেন দিচ্ছে না? তারা বিশ্বাস করে এই প্রকল্পটা যেভাবে দাঁড়িয়ে গেছে, এটা যদি জনগণ জানতে পারে, বুঝতে পারে, দেশবাসী যদি এটা অ্যাওয়ার হয়ে যায়, তাহলে এই সরকারের আমলাদের অস্তিত্ব থাকবে না, সরকারই থাকবে না। যে তোমাদের এই জাতীয় বাজেটের অর্থ ব্যয় করে তোমরা কি করতেছোটা কি, তো রহিম সাহেব তো ভালো কাজ করছে, এরকম হাজার রহিম কিন্তু তখন তৈরি হয়ে যাবে। এটা সরকার করতে দিতে চায় না। আজকের যে সরকার, তাকেও করতে দিতে চায় না। এখন আসেন, আমাকে বাধ্য হয়ে এই প্রজেক্টের এই অবস্থা যখন 97 সাল থেকে চলমান, আমি 18 সালে এসে আমি সিদ্ধান্ত নিলাম, এরা যে অন্যায় জুলুম নির্যাতন আমাকে এই বিনিয়োগ করতে এসে আমাকে আহ, আমার যে পরিণতিটা তারা সৃষ্টি করেছে, আমার পরিবার থেকে শুরু করে আমাকে গুম করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, আমার সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন এখান থেকে বাঁচবেন কিভাবে, স্বপ্নটা কি করবেন? তখন আমি চিন্তা করে দেখলাম যে আসলে প্রবলেমটা বাংলাদেশের কোনো বড় কিছু যদি করতে চান, আপনি রাজনৈতিক শক্তি অর্জন না করে আপনি করতে পারবেন। যেমন ধরেন আমাদের দেশের ব্যবসায়ীরা এখন কি করছে, বেশিরভাগ ব্যবসায়ীরা এমপি সাহেব হয়ে যাচ্ছে, মন্ত্রী সাহেব হয়ে যাচ্ছে। আগে তারা কিন্তু শুধু টাকাই দিতেন রাষ্ট্রের, মানে রাজনৈতিক দলগুলোকে চাঁদা দিতেন। তারা একসময় দেখি এত পরিমাণ চাঁদা দিতে হয়, দরকার কি, আমি নিজেই তো সরকার হয়ে যেতে পারি। এই কনসেপ্ট থেকে এমপি হইতে তো পারতেছি। তারা প্রথমে এমপি হচ্ছেন, তারপরে মন্ত্রী হওয়ার জন্য শত শত না হাজার হাজার কোটি টাকা দলকে দিচ্ছেন। তারপরে দেখেন এক সময় ইত্যাদি ইত্যাদি হয়ে তারা কিন্তু রাজনীতির মাঠে প্রতিষ্ঠিত। আমার এখানে আজকে একটা কোশ্চেন আছে আপনাকে, আপনার প্রতি যে কোশ্চেনটা হচ্ছে যে এই যে হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা নির্বাচন করতেছি, আমরা যে টাকাটা খরচ করছি জনগণের পেছনে, সেই টাকাটা কি আমার ব্যক্তিগত, তাদের ব্যক্তিগত সম্পত্তি, না অন্য কান থেকে সংগ্রহ করা সম্পত্তি, না এই টাকা খরচ করার পর আমরা কি আদৌ কি সেই টাকা আগে তুলবো না জনসেবা করব? কোন মাইন্ডে আমরা যাব, সেই জায়গাটা কিভাবে মনে করেন? দেখুন দেখুন দেখুন, আমি আসছি, আমার বাপদাদার যে সম্পদ ছিল পাকিস্তান আমলে, এই সম্পদকে ব্যবহার করে আমি আসছি দেশের মানুষের জন্য কিছু করার জন্য। তা আমি রাজনীতি করে টাকা কামাই করিনি। আমি আমার পূর্বপুরুষের ব্যবসায়িক টাকা থেকে, পাকিস্তান আমল ব্রিটিশ আমলের টাকা থেকে, সেই সম্পদ থেকে আমি কাজ করতে আসছি। আমি আমার সম্পদ রক্ষা করতে পারিনি। এরা লুট করে নিচ্ছে, সরকার নিচ্ছে, সরকার নেওয়াচ্ছে, সরকার করাচ্ছে। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি? সেই জন্য আমি রাজনীতিতে আসছি। এখন বলতে পারেন আমি কি কোনো বেনিফিট পাইছি রাজনীতিতে এসে? হ্যাঁ, পাইছি, পাইছি। আমি যে ছোট, আমি তারপর বেনিফিট পেয়েছি। কি পাইছি? আমি এই রাজনীতিতে আসাতে আমাদের দেশের শত্রু, আমাদের পুরো জাতির শত্রু, আমার নিজের পরিবারের শত্রু কে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ। এবং তারা আমাকে যে ক্ষতিটা করেছে,
আমি কোনোদিন ব্যক্তিগতভাবে লড়াই করে এই হাসিনার দলকে দেশ থেকে বিতাড়িত করতে পারতাম না, শাস্তির আওতায় আনতে পারতাম না, বিচার করাতে পারতাম। আজকে আমি যখন রাজনীতিতে 18 সালে রাজনীতিতে আসলাম, আমরা 18 সালে আমি জাতীয় সংসদ নির্বাচন করলাম, জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ালাম। আমি 2টা আসন থেকে নির্বাচন করেছিলাম। তারপরে আমি 19 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র ইলেকশন করলাম। আমার একটা ছোটখাটো একটা রাজনৈতিক পরিচয় এবং রাজনৈতিক একটি নেটওয়ার্ক তৈরি হলো। সেই সুবাদে কাজ করতে 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 আমি যখন হাসিনা বিরোধী আন্দোলন করলাম রাজপথে, আমি এত কিছুর মধ্যেও আমি তৎকালীন সময়ে আমার যা যা বলা দরকার এগুলো জাতীয় পত্রপত্রিকায়, টেলিভিশনে আমার বক্তব্যগুলো কিন্তু আমার আন্দোলন সংগ্রামকে তারা প্রচার করেছে, সীমিত আকারে প্রচার করেছে, যেটা করেছে আলহামদুলিল্লাহ, নট ব্যাড। এগুলো আপনারা যদি গুগলে সার্চ করেন, বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ নাম দিয়ে, আপনারা জানতে পারবেন। কিংবা আমাদের যদি ফেসবুকে যান, বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ, আপনারা দেখতে পাবেন অজস্র আপনি ইনফরমেশন পাবেন। সো এখন কথা হলো, এই কাজগুলো আমরা করতে পারলাম কেন? আমি ব্যক্তি আব্দুর রহিম, ব্যবসায়ী ক্ষুদ্র আব্দুর রহিম এটা করতে পারতো না। এই রাজনীতিতে আসার পরে এটা আমি করতে পেরেছি। সেই সুবাদে ওই কাজগুলো করছিলাম বলে আজকে বাংলাদেশে এখন আবার নতুন ফেসিবাদের আগমনের অপেক্ষায় জাতি অপেক্ষা করতেছে। এখন আবার নতুন আরেকটা ফেসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করতে যাচ্ছে, এবং তাকে আনুষ্ঠান লাভ করেছে। এখন আনুষ্ঠানিকতা দেওয়ার জন্য সবাই বলতে আমাদের কিছু মানুষজন, পুরনো রাজনীতিবিদ যারা 53 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন, তারা উঠে পড়ে লেগেছে কিভাবে আবার নতুন ফেসিবাদকে ইস্টাবলিশ করা যায়। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ আব্দুল আহাদ নূর সাহেব। আমি রাজনীতি, সংস্কার ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য আমরা আজকে এই প্রথম পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে সম্মানিত অতিথি আব্দুর রহিম সাহেব আছেন এবং আছেন আব্দুল আহাদ নূর। তো আব্দুল আহাদ নূরের কাছে আমার প্রশ্ন, আপনি কেন রাজনীতিতে আসলেন? কেন আপনার এই রাজনীতিতে আসা, আপনার উদ্দেশ্যটা কি? ধন্যবাদ আপনাকে, জনাব আরিফুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমি আমি আমার পরিচয় আপনি দিয়েছেন। আমি মোহাম্মদ আব্দুল আহাদ নূর, আহ্বায়ক বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি, বিএন জনতার পার্টি। আপনি যে প্রশ্ন করেছেন যে কেন রাজনীতিতে আসা, আসলে আমরা একটা আমরা যে বিষয়টাকে সামনে নিয়ে রাজনীতিতে নামার নামার জন্য অবস্থা নিয়েছি, সে বিষয়টা হলো যে আমরা মনে করি না আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন সমস্ত মানুষ পৃথিবীতে, মানুষকে তো আল্লাহ পাক দায়িত্ব দিয়ে পাঠাইছেন, এবং তিনি যে প্রথমেই দায়িত্ব দিয়েছেন যে সব মানুষ তার খলিফা। আমরা মনে করি পৃথিবীর সব মানুষ সম্মানিত আল্লাহ পাকের সৃষ্টি খলিফা, এবং তার দেওয়া বিধান ব্যবস্থাপনা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথটাকে আমাদের পথ মনে করে আমাদের কার্যক্রম চালাতে হবে। জনগণ হলো আপনার এই কার্যক্রমগুলি তদারকি করবে। সেই বিষয়টি হলো যে জাতীয় পর্যায়ে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিবেশ সব ক্ষেত্রে আল্লাহ পাক তার এই প্রতিনিধিকে কাজ করার জন্য ইতিমধ্যে আপনারা জানেন কোরআন এবং হাদিস অনুযায়ী সেটা দেওয়া আছে যে প্রত্যেকের দায়িত্ব হলো তার প্রতিটি মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জন্মগত সে স্বাধীন, আর এই স্বাধীন প্রক্রিয়া সে চলবে, তার জন্য সে ব্যবস্থাপনা দিয়েছে। এবং সেই স্বাধীন প্রক্রিয়া চলার জন্য এবং দেশ ও জাতির কল্যাণ করার জন্য রাজনীতিতে জনগণকে সম্পৃক্ত করা এবং সুষ্ঠু দ্বারা রাজনীতি করার জন্য, সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করার জন্য এবং আল্লাহ পাকের দেওয়ার দায়িত্বকে আমরা পালন করার লক্ষ্য নিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য এসছি। এইটা হলো যে আমার প্রথমত ইয়ে। যে আপনার বলেন রাজনীতি, আমি। আপনাকে কেন রাজনীতি করতে হবে? আপনি কেন মনে করেন আপনাকে কেন রাজনীতি করতে হবে? রাজনীতি তো অন্যরাও করতেছে, আমি না করলে নয়। হ্যাঁ, আপনাকে এইটা কেন আপনি করতে যেটা হবে? বলছেন যে এই বিষয়টা আপনি যে বিষয়টা বলেছেন যে এই বিষয়টা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমাকে বা 18 কোটি লোককে কেন রাজনীতি করতে হবে বা অন্যকে কেন রাজনীতি করতে হবে না। এই বিষয়টা যদি আমি বলি আপনাকে, যে একটি পর্যায়ে যদি আসে যে দেশ ও জাতি যদি সুষ্ঠু ধারার রাজনীতি চলে, সুষ্ঠুভাবে চলে, দুর্নীতি মুক্ত হয় এবং সুন্দরভাবে চলে, প্রতিটি নাগরিকের যদি অধিকার ঠিক মতন থাকে, এরপর যদি আপনার মানুষের ব্যবসা বাণিজ্য চলাচল করা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কর্মকাণ্ডতে অংশগ্রহণ করতে পারবে স্বাধীনভাবে, যদি এরকম পরিবেশ থাকে, তাইলে অনেক রাজনীতি করার প্রয়োজন নাও হইতে পারে। এটা হলো প্রথমত বক্তব্য আমার। দ্বিতীয়ত বক্তব্য হলো যে এই বিষয়গুলিকে
আপনার অনেকে মনে করেন যে আমরা মনে করি যে আমরা যে বিষয়গুলি যেভাবে কল্যাণ করতে চাই সেভাবে যদি কল্যাণ করতে হয়, আমরা আমাদের মত অনুযায়ী কল্যাণ করতে হয়, সেটা করার জন্য আমাদের রাজনীতি করার দরকার আছে। সেই পয়েন্টে আমরা রাজনীতি করছি। তবে আপনি যেই পয়েন্টটা বলছেন, যদি দেশ ভালোভাবে চলে, স্মুথলি চলে, তাইলে সেক্ষেত্রে রাজনীতি ওরকম ভাবে না করলেও চলবে। আচ্ছা, আমি আব্দুর রহিম সাহেবের কাছে আসতে চাচ্ছি। যে বিষয়টা হচ্ছে উনি যে কথাগুলো বললো, রাজনীতি, আপনি ওনার সাথে কতটুকু ঐক্যমত এবং দ্বিমত পোষণ করেন আব্দুর রহিম সাহেব? না, দেখুন, বিষয়টা হলো আমি যে কথাগুলো বলতেছিলাম, আমরা বাধ্য হয়ে, আমি কিন্তু রাজনীতিতে আসছি বাধ্য হয়ে। তাহলে ঠিক। তার মানেটা কি? মানে আমরা আমাদের মেধা, আমাদের অধিকার আমরা যখন পাচ্ছি না বিগত বছরগুলোতে, তখন আমি 18 সালে রাজনীতিতে অংশগ্রহণ করলাম, মানে অর্থাৎ শুরু করলাম রাজনীতিটা। আজকে এসে আমরা আমরা এমন এক জায়গায় আসছি, রাজনীতির একটা চূড়ান্ত পর্যায়ে এসে আমরা বলছি, না, আমরা যা কিছু ঘটছে সেটা ঘটতে দেব না। আমরা দায়িত্ব নিতে চাই। আমরা আগামীতে সরকার গঠন করতে চাই। কার সাথে, কিসের সরকার? আমরা বলতে চাই যে আমরা প্রথম ধাপে আসছি, যে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ সারা বাংলাদেশ থেকে আপনার সেরকম মানুষ যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করতে চায়, এবং যারা এই প্রচলিত পদ্ধতির বা প্রচলিত রাজনীতি থেকে তারা ভিন্ন, তারা মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য করতে চায় প্রকৃত অর্থে, এই মানুষগুলোকে নিয়ে আমরা কিন্তু এই বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ 300 আসনে আমরা কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ঠিক এই মুহূর্তে বাংলাদেশে দেখা দিল আরেকটা সমস্যা। কি সমস্যা? একটু আগে আমি যেটা বললাম, যে নতুন আরেকটা ফেসিবাদের জন্ম হয়েই গেছে। জাস্ট আনুষ্ঠানিকতা, একটা নির্বাচন যদি ডিসেম্বরে কোনো রকম করে ফেলতে পারে, তাহলে আপনি নতুন আরেকটা ফেসিবাদের প্রতিষ্ঠা লাভ করবেন, যেটা আমাদের কাম্য ছিল না। যেটা আমরা এখনো বলতে চাই, এরকম একটা দলকে আমরা এইভাবে দেখতে চাই না। এই দলটা এমন এক ব্যক্তির দল, যে ব্যক্তিটা সত্যিকার অর্থে অনুসরণ করলে তাদের আচরণগুলা সংশোধিত হতে পারে। এখন যেভাবেই বলি না কেন, তারা যেহেতু দেশটাকে আবার আওয়ামী লীগের চেয়েও আরো খারাপ পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে, এটা একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে এটা আমার উপর দায়িত্ব হয়ে গেছে এই কথাটা বলা। এবং দায়িত্ব হয়ে গেছে এই কথাটা বলা না, শুধু এটাকে বাধা দেওয়ার জন্য। ঠিক আওয়ামী লীগকে আমরা যেভাবে আপত্তি করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছি, ঠিক আজকে আবার দেখা দিচ্ছে আমরা ডিসেম্বরের নির্বাচনটাকে একটা দাবি করাটা একটা অসঙ্গতি। বাংলাদেশের 24-এর যে স্পিড, যে আত্মত্যাগ, তার সাথে এটা যায় না। কাজেই ডিসেম্বর থেকে এখন তো আমরা নির্বাচন তো ফেব্রুয়ারিতে চলে গেল। এখন তো নির্বাচন ফেব্রুয়ারিতে চলে গেল। আপনি যে ডিসেম্বর ফেব্রুয়ারি লাউ আর কদুর মতো এগুলো খেলা, এগুলো যে খেলাগুলো করতেছে, এগুলো খুবই লজ্জাস্কর। বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না, যাক, এদেশের আমরা যে এই যে জনগণ রাজনীতি, পছন্দ করে না। এই যে বলেন। রাজনীতিতে আমরা আসলাম, এই যে রাজনীতিতে আসলাম, আপনি যে বিভিন্ন প্রতিবন্ধকতা বললেন, আমাদের আহাদ নূর ভাই এই একই কথা বললো, প্রতিবন্ধকতার কথা বললো। আমরা আসলে রাজনীতি না করার ফলে কি কি প্রতিবন্ধকতা হয় বলে আহাদ নূর সাহেব মনে করেন? রাজনীতিবিদ যারা রাজনীতি না করে তারা কোন কোন কাজে প্রতিবন্ধকতা পাচ্ছে বলে আপনি মনে করেন? মানে আহাদ রাজনীতি, নূর আমি সাহেব। কথাটা বুঝতে পারিনি, আবার যদি একটু যে বলেন। আমাকে যারা রাজনীতি যারা করে না, তাদের জি, এই স্বাভাবিক জীবন যাপন করতে বা স্বাভাবিক কাজকর্ম করতে, কোনো বড় বা কোনো ইন্টেলেকচুয়াল কোনো কাজ করতে গেলে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেই প্রতিবন্ধকতাগুলো কি কি আপনি মনে করেন? আসলে দেখেন, এই বিষয়টা যদি বলেন তাইলে আমাকে বলতে হয় যে পৃথিবীতে মানুষ যদি দেখতো যে সব মানুষের অধিকার সমান এবং সব মানুষের কার্যক্রম কার্যক্রম করতে গেলে কোনো বাধা নেই, সে সম্মানিত হয়, বা কোনো কাজ করতে গেলে সে তার কোনো সমস্যা হয় না, যদি এরকম সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা থাকে, তাইলে এই বিষয়গুলি আপনি সব মানুষই কিন্তু স্বাভাবিকভাবে নিবে। তখন রাজনীতিতে অতটা উৎসাহিত নাও হইতে পারে বা প্রয়োজন নাও হইতে পারে। কিন্তু জনগণ এখন কি দেখছে, যে একজন রাজনৈতিক নেতার প্রভাব এত বেশি যে সে যেখানে যায় তার জন্য পুলিশ প্রোটেকশন থাকে, সে যেখানে যায় তার জন্য আপনার সেই সরকারি বাসভবনের থাকার ব্যবস্থা সুন্দর থাকে, সে যেখানে ব্যবসা আমরা কি করতে যায় তাহলে সেখানে বলবো দেখা যায় তার রাজনীতি ব্যবসা। একটা ব্যবসা? না, আমরা কি আমি বলবো আপনাকে রাজনীতি বলছি ব্যবসা? রাজনীতি ব্যবসা না, রাজনীতি ব্যবসা না। কিন্তু বর্তমান অবস্থাটা এরকম দেখা যাচ্ছে। এই কারণেই জনগণ এটা দেখা যাচ্ছে, এটা এই কারণেই জনগণ মনে করে যে এখন আর তাইলে যদি এরকমই হয় যে অমুক এক্স ওয়াই যে রাজনীতি করে এরকম প্রভাব বিস্তার করছে, হাসপাতালে গেলে তার জন্য চিকিৎসা ফ্রি থাকে, সে দেশ বিদেশে সে যে
অনেক সুযোগ সুবিধা ভোগ করছে, তারপরে ব্যবসা ক্ষেত্রে সুযোগ সুবিধা ভোগ করছে, সামাজিক এবং আইনগতভাবে সে অনেক রকমের ঊর্ধ্ব স্থানে রয়েছে। এইগুলি দেখার পর অনেকের মধ্যে মনে হচ্ছে যে রাজনীতি না করলে আমাদের মধ্যে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারছে, আমরাও রাজনীতি করব। এইটা অনেকটা জনগণকে আমরা কি উদ্বুদ্ধ ওইটা করছে। লোভে আসতেছি আর না ওইটাকে সংশোধন করার জন্য আসতেছি? না, এখন আমি বলি যে বাংলাদেশের এবং পৃথিবীর অন্তত 95% উপরে লোক কিন্তু রাজনীতিতে আসতে চায় সংশোধন এবং সুষ্ঠুতার রাজনীতি করার লক্ষ্যে। তারা এটাকে ব্যবসা হিসেবে নিতে চায় না। তারা এটাকে মানে তারা এটাকে কোনো মানে সম্মানজনক অবস্থান পাবে হয়তো, কিন্তু সম্মান পাবে এই আশা তারা করে না। তারা জনকল্যাণে, জনগণের খেদমতের লক্ষ্যে এটা করতে চায়। এই কারণেই তারা এখানে আসে এবং আসবে, এবং এটি হওয়া উচিত। কিন্তু আমরা বিগত দিনে এইটা লক্ষ্য করছি যে এইটা মানে ব্যাহত হচ্ছে। এই ব্যাহত হওয়ার কারণে জনগণ এখন সবাই চাচ্ছে যে আর যাতে আর আগের মতন রাজনীতি না হয়, সংস্কার হয়ে, বিচার হয়ে এবং সুষ্ঠু দ্বারা রাজনীতি ফিরে আসুক। যাতে করে সুষ্ঠু দ্বারা রাজনীতি হয়, প্রতিটি জনগণ তার যাতে সম্মান পায়। একটি দিন দেখেন, প্রতিটি জনগণের জান মাল ইজ্জতের দায়িত্ব রক্ষার দায়িত্ব সরকারের, এবং সরকার যদি সেগুলোতে ব্যর্থ হয় তখন জনগণ উঠে তার ব্যবসা করার জন্য সুযোগ সে না পায়, চাকরির সুযোগ না পায়, কর্মসংস্থান তখন সে অনেক বেপরোয়া আচরণ করবে সরকারের বিরুদ্ধে। এটি স্বাভাবিক। এইটা যদি সরকার করতে পারে এবং রাজনীতিবিদরা যদি এটা করতে পারে নিঃস্বার্থ ভাবে, এবং তারা যদি প্রভাবটাকে খাটিয়ে না খাটিয়ে জনকল্যাণই করে, সন্তুষ্ট মানে অ্যাকচুয়ালি জনকল্যাণ এবং আল্লাহ পাকের সন্তুষ্ট কি করে, তাহলে জনগণ কিন্তু অনেক উপকৃত হবে। এবং রাজনীতিতে তখন দেখা যাবে এটা ব্যবসা না, জনখ্যাদমত হবে, দায়িত্ব হবে। জি, ধন্যবাদ। আমি 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 পূর্ব থেকে আমার পূর্বপুরুষ থেকে শুনেছি যে যারা আগে রাজনীতি করত জমি সম্পত্তি বিক্রি করে মানুষের জনকল্যাণের জন্য কাজ করত, কিন্তু এখন বর্তমান রাজনীতি আমরা যেটা দেখছি যে সম্পদ অর্জনের জন্য করতেছে। তা আব্দুর রহিম সাহেবের কাছে আমার জানতে চাচ্ছি যে এই জনকল্যাণ থেকে, জনসম্পদ থেকে দূরে থেকে নিজ কল্যাণ নিজ সম্পদ, এই রাজনীতি সংস্কার করার জন্য আমরা কি করতে পারি? জি, আব্দুর রহিম সাহেব। জি, ধন্যবাদ। আপনি রাজনীতিটা কি, আমাদের ব্রিটিশ আমলের রাজনীতিটা ছিল কেমন, পাকিস্তান আমলের রাজনীতিটা ছিল কেমন, আমাদের স্বাধীন হওয়ার মাধ্যমে বাংলাদেশের 53 বছরের রাজনীতিটা ছিল কেমন, মানে আমরা যদি এগুলোকে তিন ভাগে ভাগ করি, আপনি ব্রিটিশ শাসন, ব্রিটিশ ব্যবস্থাপনা, ব্রিটিশ রাজনীতি, জনগণ কেমন ছিল আমাদের বাপদাদার মাধ্যমে বা ইতিহাস থেকে আমরা জানতে পারি, প্রতিটা ঘটনা দেখতে পাই। পাকিস্তান আমলে কতটা, এই আমাদের জুডিশিয়াল সিস্টেম বলেন, বিভিন্ন সরকারি যে সকল সংস্থাগুলো আছে তাদের সার্ভিস বলেন, পাকিস্তান আমলে কেমন ছিল, কতটা ঘুষ দুর্নীতি সেখানে হতো, কতটা সেখানে অনিয়ম ইত্যাদি ইত্যাদি হতো, তার সাথে আপনি 53 বছর যদি মিলান বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, তাহলে আপনি দেখতে পাবেন আমাদের অধঃপতন হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের উন্নতি হচ্ছে, স- সব ক্ষেত্রে তাদের সূচক ভালো হচ্ছে, আমাদের সব ক্ষেত্রে সূচক শুধু খারাপের দিকে যাচ্ছে। এটা কারা মানে করছে? আমরা দিন এটা দিন যে, যত আগাচ্ছি তত দুর্নীতির দিকে আগাচ্ছি। জি, জি, এটা আমাদের 53 বছর পর্যন্ত হয়েছে। আমরা আমরা এখন ব্রেক দিচ্ছি, আমরা যারা এখন নতুন, যারা আমরা রাজনীতিতে 53 বছরের মধ্যে কিছু ভালো মানুষ আছে যারা ক্ষমতায় যায়, যারা 53 বছরে যারা ক্ষমতার স্বাদ পায়নি, তাদের মধ্যে অনেকে ভালো মানুষ আছে, তারা চান। এবং এখন 24-এর কে সামনে রেখে নতুন নতুন অনেক রাজনৈতিক দল আমি আরেকটা বিষয় আসতেছে, জানতে চাচ্ছি, ব্যক্তি যারা আসতেছে। ক্ষমতায় গিয়েছে তাদের মধ্যে কি ভালো মানুষ ছিল না? একটাও নাই, নট এ সিঙ্গেল, নট এ সিঙ্গেল। এই কথা বলে আমরা আমরা তাদেরকে সুযোগ দিতে পারি না। এটা একটা, এই এই কথাটা আমি সরি টু সে, এই কথা বলে আসলে অসৎ লোককে আপনি আপনি একটা ইন্ডিমেটি দেওয়ার চেষ্টা করছেন। জি। আপনি না, বলেন আমরা তো। আমরা জানতে চাচ্ছি, জাতি আমাদের কাছে জানতে চাইবে যে এতদিন যারা যারা একজনও যারা নাই, ক্ষমতায় ছিল তারা কি সৎ একজনও নাই। ছিল আমি না? আমি আমি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বলছি, আমি আমি পরিষ্কার ভাষায় বলছি, একজনও না, নাম ধরে ধরে বলতে পারি, কেউ ছিল না। থাকলে কি আপনি পরিচয় পাইতেন কিভাবে? তাকে আপনি শুনতেন, সে বিদ্রোহ করছে, কি বলছে, আমি এই অনিয়ম এই শৃঙ্খল আমি ভেঙে দিতে চাই, আমার দল এটা অন্যায় করতেছে, লুটপাট করতেছে, আমি এটা মানি না। এই কথা বলার পরিপ্রেক্ষিতে জাতি জানতো এটা এটা বলেছে। কিংবা একজন চাকরিজীবী আমাদের, সে যেই সরকারি চাকরিজীবী সে যদি বলতো, আমি রিজাইন লেটারে যদি লিখতো, আমি এই কারণে আমি বারবার চেষ্টা করেছি, ভালো করা করতে পারিনি, আমি রিজাইন দিলাম। কিন্তু আমরা কি দেখি, সরকারি চাকরি করার পরেও, রিটায়ারমেন্টে যাওয়ার পরেও, এক্সটেনশন নেওয়ার পরেও
রিটায়ারমেন্টে যাওয়ার পরেও তিনি আবার রাজনীতি করেন, তিনি আবার চুক্তিভিত্তিক নিয়োগে যান, তিনি আবার ব্যবসা বাণিজ্য করেন, কত কিছু করেন। মানে দেশটা পুরো ওইভাবেও খেয়েছে, এইভাবেও খাবে। কেন রে ভাই? আপনারা সরকারের চাকরিতে যারা আছেন তারা এক কাজ করেন না? আপনারা আহ, এত বছর চাকরি করার দরকার কি? আপনারা 10 বছর 15 বছর কাজ করে আপনারা বেরিয়ে যান, বেরিয়ে যান, অন্যদেরকে সুযোগ দেন, অন্যরা কাজ করুক, এবং তারপরে আপনারা চুক্তিভিত্তিক নিয়োগে আসেন। সরকার যদি মনে করে যে না ভাই, আমাদের কিছু লোককে চুক্তিভিত্তিক নিতে হবে, ভালো জ্ঞানী লোক, আপনি তখন নেন। এগুলো অনেক সংস্কারের প্রয়োজন আছে, বিশ্বাস করেন। আমরা যারা নতুনরা আসতেছি, নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসতেছি, যেমন আমি যদি রাষ্ট্রীয় দায়িত্ব আমাকে যদি দেওয়া হয়, আমি কি করবো? আমি একজন সরকারি কর্মকর্তাকেও রাখবো না যারা এখন আছে চাকরিতে। ডে ওয়ানে বলবো আসসালাম আলাইকুম, আপনি চলে যান, চলে যান, আমরা দেশ চালাবো, নতুন করে চালাবো, রাস্তার থেকে লোক নিয়ে ডাকায় নিয়ে চালাবো, আমাদের এইরকম সচিব দরকার নাই। এখন অনেক সিস্টেম আছে, রবট আছে, বহু কিছু আছে। কাজে আপনি এই ধরনের দুর্নীতিবাজ, এই যে আজকে ইউনূস সরকার নানান ভাবে যে সমস্যায় পড়তেছে, এত বড় একটা সুন্দর ভালো সরকার আজকে জনগণের কাছে অজনপ্রিয় করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। কেন করতে পারতেছে তারা? যেহেতু এই সরকারের মধ্যে 53 বছর ধরে আপনি তো এদের এমন সব। এদের রিপ্লেসমেন্ট পাচ্ছেন না, আপনি কি রিপ্লেসমেন্ট পাচ্ছেন? এখন তো উনি তো বলছে যে এখানে রয়ে গেছে, ডক্টর ইউনূস সাহেব কইলাম বারবার বলছে পুরানো সরকারের যে ভূত এখানে রয়ে গেছে, এদের রিপ্লেসমেন্ট এখনই সম্ভব না। আপনি কি মনে করেন এটা কি সম্ভব? এটা ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন কথা হবে। কারণ আমি আমি আমার জন্ম হয়েছে, আমি আমি জন্মের পরে আমি পাকিস্তান আমলকে দেখেছি, আমার বাবা মা মারা শহীদ হয়েছে দেখলাম চোখের সামনে। আমি বাস্তবতার ভিত্তিতে আমার বড় হয়েছি, আমি বাংলার মাটিতে বড় হয়েছি, লড়াই সংগ্রাম করেছি, করতে হয়েছে। আমি আমার মতো করে বেড়ে উঠছি, আমার অভিজ্ঞতাটা ভিন্ন। আমি ইউনূস সাহেবের জায়গায় আমি হলে কি করতাম? আমি তো এই কথা বলতাম না। আমি ফার্স্ট কাজটাই ছিল, আমার যারা কাজ, আমার সাথে যারা কাজ করবে, উপদেষ্টা পরিষদ, আমার উপদেষ্টা পরিষদ সেরকম বিপ্লবী মনোভাবের হতে হবে। আমি ইউনূস সাহেব নিজেও তো বিপ্লবী মনোভাবের না। প্রবলেমটা হচ্ছে উনি তো বিপ্লবী না, উনি চান শান্তিপ্রিয় ভাবে দেশটাকে একটা সুন্দর জায়গায় নেওয়ার জন্য। এই মুহূর্তে তো আপনি এটা চাইলে হবে না, আপনাকে করতে দেবে না। আপনাকে বিপ্লবী হতে হবে, বিপ্লবী মনোভাব নিয়ে। যেই স্পিডে দেশ থেকে আমরা মাত্র হাসিনা এবং তার লুটেরাদেরকে আমরা বের করলাম, ধ্বংস করলাম, কিন্তু তার চূড়ান্ত ধ্বংস হয় নাই। জি। এখনই আপনি আমরা যুদ্ধ যদি থামিয়ে দেন। জি। আম- আমরা 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 এই যে ওনার সম্বন্ধে অন্য কোনো পর্বে আমরা আরো কথা বলবো। আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি আপনার কাছে আজকে এই প্রথম পর্বে, যে এই যে সংস্কারের যে কথাটা আমরা বলতেছি, আমরা এই যে জাতীয় জি। সংস্কার জোট করলেন, এই ক্ষেত্রে জি। জাতীয় সংস্কার জোটের কি কার্যক্রম হতে পারে? এখানে শুরুতে আব্দুল আহাদ নূর বলবেন, এরপর আপনি। জি ভাই, আব্দুল জি, আহাদ নূর। ধন্যবাদ। জাতীয় সংস্কার জোটটা আসলে মানে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এখন যেটা সংস্কার হবে, পরবর্তী পর্যায়ে আবার আরেক ধরনের সংস্কার প্রয়োজন হবে। এই প্রক্রিয়াটা আমরা চলমান রাখতে চাই। এখন আপনার দেখেন বিষয়টা কি, বর্তমানে আপনার সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন একটা প্রস্তাব দিয়েছে, 166টা প্রস্তাবনা দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলি দিয়েছে, জনগণ থেকে আসছে, সাংবাদিকদের কাছ থেকে আসছে, দেশ বিদেশের বিভিন্ন ভাইদের কাছ থেকে আসছে। দেখেন একটা জিনিস আপনার বলেন, যে এখন একটা জাতীয় ঐক্যমত্য কমিশন প্রস্তাব দিয়েছে, একই ব্যক্তি সংসদ সদস্য, প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলীয় প্রধান থাকতে পারবে না। এটাকে একটা একটা ভালো দিক, এটা আমরা চাই। এটা হলে অনেক প্রভাব কমে যাবে। দ্বিতীয়ত দেখেন 70 অনুচ্ছেদকে ভেঙে যে অর্থ বিল, বা এখন তো অর্থ বিলটা প্রথমে ছিলেন ঐক্যমত্য কমিশন, এখন রাজনৈতিক দলটা বলছেন অর্থ বিল সহ আর একটা বিলের কথা তারা বলেছেন, এগুলি ছাড়া বাকিগুলি স্বাধীন মত দিতে পারবে। আমাদের বক্তব্য হলো যে এটা পুরোটাই স্বাধীন করা উচিত, যাতে করে দলীয় প্রধানমন্ত্রী দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে পারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা আনতে পারে এমপিরা, দলীয়রা। তার মানে এই না যে সেই দল 5 বছরের মেয়াদের জন্য আসবে, তারা 5 বছর থাকবে না, 5 বছর থাকবে, তারা অন্য একজন ক্ষমতায় আনবে, অন্য একজনকে আনবে। যদি এক্স ওয়াই জেড এক্স কে প্রধানমন্ত্রী তাদের মনোভূত না হয়, তাহলে ওয়াই কে আনবে, ওই দলেরই। তারা সেই ধরনের ক্ষমতা সংসদ সদস্য থাকতে হবে বলে আমরা এই জাতীয় সংস্কার জোট থেকে মনে করি। আরেকটি জি। বিষয় আপনি লক্ষ্য করে দেখেন, নির্বাচন কমিশন কিন্তু মূলত স্বাধীন কিভাবে হবে? এই নির্বাচন কমিশন সচিব হলো আপনার গভর্নমেন্ট নির্বাচিত। আমরা বলছি নির্বাচকের সচিব গভর্নমেন্টের সচিব নির্বাচিত, রানিং হতে পারে না।
সে অবসরপ্রাপ্ত অথবা বিশিষ্ট কোনো ব্যক্তি সচিব নিয়োগ দিতে হবে, যাতে করে সে স্বাধীনভাবে কাজ করতে পারে। সেই সাথে সাথে ডিসি ইউনিয়নে যদি আপনি রিটার্নিং কর্মকর্তা হয়, তাহলে নির্বাচনের লেভেল প্লেইং থাকবে না। যেই সমস্ত দলের প্রভাব বেশি, সেই সমস্ত দলের পক্ষে তারা থাকবে। এই জন্য আমরা প্রস্তাব করেছি যে ডিসি ইউনো কে রিটার্নিং কর্মকর্তা করা যাবে না, হয় নিজস্ব কর্মকর্তা, নিজস্ব নির্বাচন কমিশনের অথবা সাবেক জেলা জজ, বিশিষ্ট অ্যাডভোকেট বা সাবেক সচিব, এদেরকে করা যাবে, যাদের চাকরি হারানোর ভয় থাকবে না, যাদেরকে দরখাস্ত করা হয় ভয় থাকবে না, তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। এই দেখেন, এই সংস্কারটা আমরা মনে করি প্রয়োজন। আচ্ছা এছাড়া দেখেন দেখেন, আরো আমি আরো আপনার যে কথার বিষয়গুলি ভিত্তি করে একটা প্রয়োজন, সেটা কোশ্চেন হলো করছি। যে ব্যক্তিগত আপনার কথার উপর সংস্কারও ভিত্তি করে আরেকটা একটা প্রয়োজন কোশ্চেন বলে আছে আমরা মনে আপনাকে। করি। এই কারণে মানে আপনার আপনি যে মানুষের লোকগুলোর প্রতি কথা সচেতন বলতেছেন, সেই লোকগুলা কি করাপ্টেড থাকতে হবে হবে না? এবং দেশপ্রেমও থাকতে হবে। তা না হলে এই সংস্কারের লাভ হবে না। তাদের মধ্যে যদি মিথ্যা থাকে, মিথ্যা রিপোর্ট থাকে, দেখেন এক মিথ্যা রিপোর্টে কত কি হয়েছে। আমরা বলছি যে মিথ্যাটা বন্ধ করার জন্য এইটারও একটা সংস্কার করা দরকার, প্রাতিষ্ঠানিক সংস্কার করা দরকার। এই সমস্ত সংস্কারের সবগুলি বিষয়কে আমরা জাতির সামনে, সরকারের সামনে, বিভিন্ন রাজনৈতিক দলগুলির সামনে আনতে চাই, যাতে করে চলমান থাকে এবং পর্যায়ক্রমে দেশের ভালো দিক থাকে এবং দেশ একটি সুষ্ঠু ধারা রাজনীতিতে ফিরে আসে, সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে ফিরে আসতে পারে, বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা সংস্কারের কার্যক্রম চালিয়ে যাব, এখনো নির্বাচিত সরকার আসলো। ইনশাআল্লাহ, ধন্যবাদ। জি, আব্দুর রহিম সাহেব, আমি যে আপনি আমি কি বলুন। কোশ্চেনটা কথা আবার শুনতে করতেছি, পাচ্ছি না? যে যে আব্দুর আমি শুনতে পারছি। আব্দুর রহিম সাহেব, আমি আব্দুর রহিম সাহেবের কাছে যাচ্ছি। যে এই যে উনি কথাগুলো বললো, আপনি শুনলেন। এখন এই যে সাহেবা, লোকগুলোর কথা বললো, সেই লোকগুলো সাহেব আসছে। সেই লোকগুলো কি আপনাকে নিরপেক্ষ কি মনে করেন, বা আপনার এটা এই দেখো তো, এই সংস্কারটা যে কি? সাউন্ড পাওয়া যাচ্ছে না কেন? সাউন্ড পাওয়া যাচ্ছে না কেন? আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি। অর্থাৎ আহ, উনি যে লোকগুলোর কথা বললো, সেই লোকগুলো জি। সংস্কারের জন্য উপযুক্ত, যে নির্বাচনের জন্য যে লোকগুলো, সে অনির্বাচিত লোকগুলো বা সরকারি কোনো লোক না, সেই লোকগুলোকে আপনি কি নির্দলীয় মনে করেন কিনা, এবং সংস্কারের জন্য কতটুকু উপযুক্ত মনে করেন? না, আহাদ ভাই যেটা বলছে, উনি কিন্তু ওরাও সরকারি লোক, কিন্তু উনি এখন যে সেট আপে আছে সেই সেট আপটা উনি চাচ্ছেন না। এরা হলো একেবারে সরাসরি সরকারি লোক, এবং সরকার তাদের নিয়ন্ত্রণ করে। আহাদ ভাই যেটা চাচ্ছেন যে অন্য সরকারি লোক হলেও, যেমন তারা জুডিশিয়ারিতে ছিল, যেমন তারা আপনার নির্বাচন কমিশনারের নিজস্ব শক্তি, নিজস্ব লোক, তারা তাদের প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে তৈরি করবে প্রথম থেকে, লালন পালন করতে করতে বড় হবে, তারা দায়িত্ব নিবে, তারা সচিব হবে, নির্বাচন সচিব হবে, ইত্যাদি ইত্যাদি। উনি যেটা চাচ্ছেন ওটা হলো একটা প্রাতিষ্ঠানিক ভাবে গড়ে তোলা, একটা জিনিসকে প্রাতিষ্ঠানিক ভাবে গড়ে তোলা। একজন ডিসি কে আপনি আনছেন, হঠাৎ করে পোস্টিং দিচ্ছেন, আপনার সুবিধা মতো পছন্দের ডিসি কে আনছেন, ঢাকাতে বসাইছেন, আপনি একটা উদ্দেশ্য নিয়ে বসাইছেন, কে? সরকার কিংবা প্রভাবশালী রাজনৈতিক নেতা বা দল বসাইছে তার একটা সুবিধা নেওয়ার জন্য। এটা হচ্ছে বাংলাদেশে 53 বছরে এগুলোই হয়েছে। আহাদ ভাইয়ের সাথে আমার এখানে বিতর্ক নাই। উনি যেটা বলছেন এটা আমাদের আমাদের জোটের জোটের আহ, এই ক্ষেত্রে আমরা ঐক্যমতে আছি। সেটা আমরা মনে করি যে এটা নিয়ে আমাদের চলমান প্রক্রিয়া চলবে। আমরা ইমিডিয়েট সংস্কার ছাড়া কোনোভাবে আমরা সামনে এক পাও এই সরকারকে, এই দেশের 53 বছরে যারা ক্ষমতা ছিলেন তাদেরকে আমরা আগে বাড়তে দেব না। এই 24-এ স্পিরিট যতক্ষণ আমরা আমাদের আছে, আমরা বেঁচে আছি, আমরা, আপনি এপ্রিলও নির্বাচন হবে না, আমরা ঘোষণা দিয়ে দিতে পারি, হাসিনাকে যেরকম দিয়েছিলাম। ডিসেম্বর তো দূরে থাক, এপ্রিলও নির্বাচন হবে না, ফেব্রুয়ারিও দূরে থাক, এটা হবে না, হবে না, হবে না। এই দেশের মানুষ এটা করতে দেবে না। এটা একটা অসৎ উদ্দেশ্যে করা। আপনারা যদি সত্যি দেশকে ভালোবাসেন, সত্যি যদি করতে চান, তাহলে আপনারা একটা কাজ করেন না, আপনারা আপনাদের সংস্কারটা, এই যে আহাদ ভাই বললেন যে নির্বাচনের মাঠটাকে আপনি তৈরি করেন, এগুলো আপনি যত তাড়াতাড়ি পারেন করেন না, সবাই মিলে করেন। আপনারা করে আপনারা, আমরা দেখবো যে আপনি করে ফেলছেন, সুন্দর, ভেরি গুড। আমাদের তো কথা বলার সুযোগ থাকবে না তখন, তাই না? তখন জি জি আপনারা জাতীয় নির্বাচনটা না করে আপনি স্থানীয় সরকার নির্বাচনটা আপনি করেন। আমরা দেখি আপনার যন্ত্রপাতি, আপনার এই বুড়া বুড়া উপদেষ্টারা যারা আছে, আমাদের মতো বুড়া, আমাদের তো বয়স কম হয়নি, ওনাদের বয়স আরো বেশি হয়েছে। তো এখন ওনারা একটা সুন্দর নির্বাচন এই বিএনপির চাপে কিংবা আরো কারো চাপে পড়ে ওনারা করুক। সেটা কবে করবে? স্থানীয় নির্বাচনটা করুক। আমরা দেখবো যে আপনারা কত ধানে কত চাল এই দেশে আপনারা বানাইতে পারেন, আমরা দেখবো, আমরা জি, আপনাদের আপনাকে সহযোগিতা করবো।
যে আজকে সময় সংক্ষিপ্ত, যার কারণে উপস্থিত দুইজন যে আমাদের মাননীয় অতিথি আব্দুর রহিম সাহেব এবং মোহাম্মদ আব্দুল আহাদ নূর সাহেব, দুজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই প্রথম পর্বে আজকে আমরা যে চলমান রাজনীতি এবং সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আরো আমরা কথা বলবো। আমাদের প্রতি একদিন পর পর এই অনুষ্ঠানটা প্রচারিত হবে আমাদের টি2 টুডেজ চ্যানেলে। আপনারা আমাদের এই চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন, যাতে আমাদের কথাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়। এখন শুভেচ্ছা কথা বলার জন্য শুরুতে আহাদ নূর সাহেবকে আমি বলবো যে জনগণের উদ্দেশ্যে একটা প্রথম শুভেচ্ছা কথা বলার জন্য। আহাদ নূর সাহেব। ধন্যবাদ আপনাকে। আমি সর্বশেষে যে আহ্বানটা জানাতে চাচ্ছি পুরা জাতি দেশবাসীকে, যে সবাই রাজনৈতিক সচেতন হন। রাজনৈতিক সচেতন যত বেশি হবে, রাজনৈতিক নেতারা কি বলতে চায়, তাদের কমিটমেন্ট কি এটা জানুন। পরবর্তী পর্যায়ে যদি কমিটমেন্ট যে কাজ না করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করতে হবে এবং তাদের কাছ থেকে কমিটমেন্ট আদায় করতে হবে। সচেতন জি হইতে হবে রাজনৈতিক ভাবে, প্রত্যেকটি লোকের কাছেই সততা নিষ্ঠা থাকতে হবে। এই আহ্বান আমার দেশবাসীর কাছে, জি, ধন্যবাদ আব্দুর রহিম জনগণের সাহেব। কাছে। ধন্যবাদ। আমি প্রথমেই দর্শক মন্ডলীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আজকে একটু কিছুটা উত্তেজিত ছিলাম। আমার ব্যবহারে আপনারা যদি মনে কষ্ট পান, আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। তবে আমি এটাও বলবো, আমার পরিবারের বিষয়টা আপনারা একটু বিবেচনায় নিয়ে দেখবেন। আমি কিন্তু যেই স্বাধীন দেশটা করার জন্য আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়ে গেল, আত্মত্যাগ করে গেলেন, বারবার করে যাচ্ছেন, এই মানুষগুলার পরিবারের দিকে আপনারা যদি একটু সদয় হন, বিবেচনা করেন, চিন্তা করেন যে এদের পরিবারের সদস্যরা কিভাবে বেড়ে উঠতেছে, তাদের কষ্ট, তাদের ব্যথা যন্ত্রণাগুলো যদি আপনি বিবেচনা করেন, আর সেই পরিবার থেকে আমি উঠে আসছি, আমার কাছ থেকে আপনারা কি আশা করেন? সংগ্রাম, 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 কোনোভাবে আপোষহীন। সরি, আমাকে যদি ভালোবাসেন, আমার সংগঠনকে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদকে যদি ভালোবাসেন, সংগ্রাম করতে হবে, কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, কাউকে নয়। অতএব সত্য এবং ন্যায়ের পক্ষে ওই সকল যারা জীবন দিয়ে গেছেন, আন্দোলন করে গেছেন, ন্যায়ের জন্য কাজ করে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের জীবন আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। জি, যেমন আমরা হাসিনার ধন্যবাদ বিরুদ্ধে আপনাদের লড়াই করে দুজন অতিথিকেই। সেভাবে। জি, ধন্যবাদ আপনাদের আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ। জি, আসসালামু ধন্যবাদ আলাইকুম। সবাইকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।